চেয়ারম্যান সাহেবের বাড়ির উঠোনে সালিশ বসেছে, কারণ প্রবাসী স্বামীর গৃহবধূ শারমিনের রুমে তার ননদ শাশুড়ি বিষাক্ত কালাজ সাপ ছেড়ে দিয়েছে, যেন শারমিনকে ছোবল মারে। গভীর রাতে গৃহবধূকে বিষাক্ত কালাজ সাপ কামড়ে দিয়েছে। গৃহবধূ শারমিনের নসিব ভালো, তাই সেই নীরবঘাতক কালাজ সাপের কামড় অনুভব করার সাথে সাথে ঘুম থেকে লাফিয়ে ওঠে এবং মোবাইলের আলো দিয়ে দেখে কালাজ সাপ কামড়িয়েছে। সে হাতের কাছে কোনো কিছু না পেয়ে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে নিজের পরনের সেলোয়ারের ফিতা খুলে তার পা বাঁধে। তারপর তার শাশুড়ি ননদকে ডাকে তাকে একটু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা বলে এত রাতে পারবে না, সকালে নিয়ে যাবে। আশেপাশে তাদের প্রতিবেশীকে ডাকলে তারাও দরজা খুলে না। তখন শারমিন বাধ্য হয়ে গভীর রাতেই মেডিকেলে যায়। আর সকাল হতেই তার শাশুড়ি ননদ রটায় ঘরের বধূ ঘরের জিনিসপত্র নিয়ে পরপুরুষের সাথে পালিয়ে গেছে। তখন প্রতিবেশীরা বলে রাতে তোমাদের বউ আমাদের ডেকেছিল সাপে কেটেছে বলে। তখন শাশুড়ি উত্তর দেয় ও তো নাটকবাজ, তোমাদের সাথে নাটক করেছে। ও যা ছলচাতুরি জানে তা আমার 14 গোষ্ঠীও জানে না। প্রতিবেশীদের সাথে ওদের সম্পর্ক ভালো না হওয়াতে প্রতিবেশীরাও আর কথা বাড়ায় না। তার শাশুড়ি তার ছেলের কাছে কল করে বইয়ের নামে উল্টোপাল্টা বোঝায় এবং ছেলেটা বিশ্বাস করে। দীর্ঘ 4 দিন মেডিকেলে ভর্তি থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাপের বাড়িতে ফিরে, কারণ কালাজ ভীষণ বিষাক্ত এবং নীরব ঘাতক। এক কামড়েই সঠিক চিকিৎসার অভাবে মানুষ ছবি হয়ে যায়। এই 4 দিন শারমিনের বাপের বাড়ির লোকজন তার প্রবাসী স্বামীর সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়। হাজারবার কল দেওয়ার পরেও কল রিসিভ করে না। শারমিন বাড়ি আসার পরে শ্বশুর বাড়িতে যাওয়ার চেষ্টা করলে তারা তাকে অপবাদ দেয় যে সে ঘরের বউ, গভীর রাতে কেন বের হবে। উল্টো তারা শারমিনের পরিবারের সাথে ঝগড়া ঝামেলা করে, তারা চলে আসে। এভাবে কয়েকদিন যাওয়ার পরে শারমিন খবর পায় তার শাশুড়ির ভাতিজা লাগে ও কালাজ সাপ ধরে এনে ওর শাশুড়িকে দেয়। শারমিনের শাশুড়ি এই সাপ টাকার বিনিময়ে ভাতিজা দিয়ে সংগ্রহ করে এবং রাতে শারমিনের ঘরে ছেড়ে দেয়। আর কালাজ এমন সাপ যে ওর ইচ্ছে হলেই ও মানুষকে কামড়ে দিয়ে আসে। পরে শারমিনের পরিবার চেয়ারম্যানকে বিচার দিয়ে সালিশ বসায়। সালিশ পরপর 2 দিন বসে। প্রথম দিন সালিশ বসানোর পরে রাতের দিকে ওর স্বামী শারমিনকে ফোন করে বলে এ সালিশ যেন বন্ধ করে। এ সালিশ যদি চলে তাহলে শারমিনকে ছেড়ে দিবে। শারমিন বলে এতদিন পর কিসের জন্য আমার খবর নিতেছেন? স্বামী হয়ে কি এমন কাজ করছেন যা হওয়ার সালিশে হবে? পরের দিন সালিশ হয় এবং সালিশে ওর শাশুড়ির দোষ প্রমাণিত হয়। তখন সালিশের মধ্যে ওর স্বামী ফোন করে বলে এসব বন্ধ করতে, না হলে শারমিনকে তালাক দিবে। শারমিন বিচার চায় চেয়ারম্যানের কাছে, আর ওই সালিশেই মোবাইলে তালাক দেয় ওর প্রবাসী স্বামী। তখন শারমিন ওর পরিবারের সহায়তায় থানায় মামলা করে দেয় ওর শাশুড়ি আর স্বামী এবং ননদের নামে। শারমিন রাগে একটা মেয়ে, তার বাবা মা তার ইচ্ছের বিরুদ্ধে এই ছেলের সাথে বিবাহ দেয়। বিয়ের পর সব মেনে নিয়ে সংসারে মন দেয়, কিন্তু ওর শাশুড়ি কথায় কথায় ওর দোষ ধরতো এবং গায়েও হাত তুলতো। আর ওর প্রবাসী স্বামী কখনো এসবে প্রতিবাদ করতো না, সব সময় ওর মা বোনের কথায় চলতো। থানায় মামলা করার পর ওর শাশুড়িকে গ্রেফতারের জন্য আবেদন করে, কিন্তু দীর্ঘদিন পলাতক থাকে। পরে চেয়ারম্যান মীমাংসা করে দেয়, 3 লাখ টাকা দেয় ওর স্বামী আর শাশুড়ি কাবিন বাবদ, আর যেন মামলা তুলে নেয়। শারমিনরাও মামলা তুলে নেয়। তালাক প্রাপ্ত হওয়ার পর শারমিন বাপের বাড়ি ফিরে আসে। এসএসসি পরীক্ষার পর ওর বিয়ে হয়ে যায়, আর শ্বশুর বাড়িতে সব মিলিয়ে 2 বছরের মতো ছিল। ফিরে এসে আবার কলেজে এইচএসসির জন্য প্রথম বর্ষে ভর্তি হয়। বাপের বাড়িতে এসেও আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা অনেক রকম কথা শোনাতো। শারমিনের নিজের মা বাবাও অনেক কথা শোনাতো। ডিভোর্সের পর নিজের বাপ মাও জাহান্নাম হয়ে যায়। কলেজে গেলে সবাই বলতো ডিভোর্সি মেয়ে। ঘরের সব কাজ করার পর পড়তে বসতো, আর ওর মা বড় বড় কথা বলতো। ওর বাবা ওর জন্য বিয়ের প্রস্তাব আনতো, ডিভোর্সি বাচ্চাওয়ালা লোক। এমনকি ওর বাপের বয়সী লোকের প্রস্তাব আনতো। ও শুধু বলতো আপনাদের পছন্দে একবার বিবাহ করেছি, আমাকে জাহান্নামে দিয়েছেন আর না। এভাবে কোনো রকম এইচএসসি পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে। এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে পাশ করে, কিন্তু ওকে পড়তে দিবে না, বিবাহ দিবে। ও তারপরেও ভর্তি হয় নিজের বিয়ের সময়ের গহনা বিক্রি করে। ওখানে পড়াকালীন ওদের ডিপার্টমেন্টেই ওর প্রবাসী স্বামীর ফুফাতো ভাইয়ের সাথে দেখা হয়। দুজনেই সহপাঠী। প্রথম প্রথম কথা হতো না, এড়িয়ে চলতো। আর শারমিন অনুরোধ করেছিল ক্লাসে যেন কাউকে বিষয়টা না বলে। ছেলেটা ভীষণ ভদ্র এবং ভালো হয়, কাউকে বলে না। ছেলেটা একদিন ভীষণ অসুস্থ হওয়াতে অনেকদিন ক্লাসে আসতে পারে না, তাই আজাদ অনেক পিছিয়ে পড়ে সব কিছু থেকে। সুস্থ হওয়ার পর ক্লাসে আসলে কয়েকজন থেকে নোট চায়, কিন্তু কেউ দেয় না, কারণ সামনে পরীক্ষা। তাই শারমিন বিষয়টা খেয়াল করে নিজে থেকেই তার সব নোট দেয় এবং এখান থেকেই তাদের বন্ধুত্ব শুরু হয়। শারমিনকে সব বিষয়ে সাহায্য করত। এমনকি একবার শারমিন সেমিস্টারে ফি দিতে পারেনি, আজাদ দেয়। শারমিন অবশ্য কয়েক মাস পর ফেরত দিতে চেয়েছে, কিন্তু ছেলেটি নেয়নি। শারমিন প্রায় সময় ক্লাসে মনমরা হয়ে থাকতো। আজাদ তাকে জিজ্ঞেস করতো এবং সে অতীত বিষয়টা নিয়ে সব সময় তাকে বুঝ দিত। শারমিন সব সময় ক্লাসে আসতে পারতো না, কারণ ঘরের কাজ থাকতো, আর সে ক্লাসে আসা এটা তার পরিবার পছন্দ করতো না।
একদিন নবীনবরণের অনুষ্ঠানের জন্য শারমিন শাড়ি পরে সুন্দর করে রেডি হয়ে ভার্সিটিতে আসার জন্য বের হওয়ার সময় ওর বাবা ওকে চুলের মুঠি ধরে অনেক মারে, কারণ ডিভোর্সি মেয়ের এত সাজগোজ কিসের জন্য। আর ওর বাবা মাকেও প্রতিবেশী আত্মীয় স্বজনরা কথা শোনাতো। সেদিনের মায়ের ঘটনার পর অনেক দিন শারমিন ভার্সিটিতে যায়নি। তখন ওর ডিপার্টমেন্টের বান্ধবীদের বাড়িতে পাঠিয়ে আজাদ শারমিনের খবর নেয়। অনেক কান্নাকাটি আর অনুরোধের পর ওর বাবা মা ওকে ফাইনাল পরীক্ষা দিতে দেয়। ফাইনাল পরীক্ষার সময় আজাদ ওকে অনেক সাপোর্ট দেয় এবং পরীক্ষার সময় টুকিটাকি সাহায্য করত। ওকে রিক্সা ভাড়া পর্যন্ত দিয়ে দিত, অনেক কলম বই খাতাও গিফট হিসাবে দিত। শারমিন রাজি হতো না নিতে, কিন্তু আজাদ জোর করেই দিত। ফাইনাল পরীক্ষার পর আজাদ উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডে পড়তে যাবে। ওর পরিবার উচ্চবিত্ত হওয়াতে আর আজাদ নিজেও মেধাবী ছাত্র ছিল। প্রায় সব প্রস্তুতি শেষ, বিমানের টিকিট কাটাও হয়ে যায় আজাদের। আর দেশে আছে মাত্র 17 দিন। শারমিনেরও বিবাহ ঠিক করে ফেলে ওর বাবা, কারণ ওর বাবার বয়স হয়েছে আর সমাজের মানুষদের কথাগুলো অনেক তিক্ত। আর ডিভোর্সিদের জন্য দুনিয়াটা জাহান্নামের মতো। আজাদের ফোন ছিল, কিন্তু শারমিনের ফোন ওর বাবা মা নিয়ে ফেলে। এ কারণে আজাদ ওর বান্ধবীকে পাঠায় একটু দেখা করার জন্য। আজাদ শারমিনের বিবাহের বিষয়টা জানতো না। শারমিনের যে বিয়ে ঠিক হয়েছে এই ব্যাপারে আজাদ কিছুই জানতো না। শারমিনকে ঘর থেকে বের হতে দিচ্ছিল না ওর মা, কিন্তু ওর বান্ধবী মিথ্যা টিথ্যা বুঝিয়ে ওকে সাথে করে নিয়ে আসে। আজাদ আর শারমিন ওদের ভার্সিটিতেই দেখা করে। আজাদ বলে চলে যাব শারমিন, ভালো থেকো। শারমিন বলে তুমিও থেকো, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আজাদ শুনে বলে এটা কি বলো? শারমিন বলে ডিভোর্সি মেয়ের বাবা মায়ের চিন্তার শেষ থাকে না। আজাদ কিছু না ভেবে বলে শারমিন তোমাকে ভালোবাসি, বিয়ে করবে আমাকে? শারমিন রাজি হয় না, কারণ ওর কাজিনের সাথেই ডিভোর্স হয়। আর আজাদকে কিভাবে বিয়ে করবে? শারমিন পাত্তা দেয় না, ফিরে আসে। আজাদ এরপর বারবার যোগাযোগ করেও হতাশ হয়। ওর বাবা ডিভোর্সে এক বাচ্চার বাপের সাথে আবার বিয়ে ঠিক করে, কিন্তু ছেলেটার যে একটা বাচ্চা আছে তা জানায় না শারমিনকে। বিয়ের 2 দিন আগে শারমিন সেটা জানতে পারে আর ও বিয়ে করবে না বলে বেঁকে বসে। আর ঠিক তখনই শুরু হয় ওর উপর অত্যাচার। শারমিন বলে একবার জীবন নষ্ট করছেন, আর কইরেন না, কিন্তু ওর কথা কেউ শুনে না। শারমিন ওর সার্টিফিকেটগুলো নিয়ে বাড়ি থেকে লুকিয়ে বের হয়ে আসে, ওর এক বান্ধবীর বাসায় আসে। আর ওর বান্ধবী লুকিয়ে বিষয়টা আজাদকে জানায়। আজাদের হাতে আর 4 দিন বাকি সময়। আজাদ শারমিনের হাত ধরে বলে তোমাকে ছাড়া ভালো থাকা পসিবল না, তোমার ভালো থাকার দায়িত্ব শুধু আমার, আমি কষ্ট পেতে দিব না। শারমিনও কিছুটা আজাদকে পছন্দ করে, কিন্তু ওর আফসোস হয় কেন ওর অতীতের আত্মীয় সমাজ আত্মীয় স্বজন কি বলবে। আজাদ বলে আমি কিছু জানি না, যা হওয়ার হবে। আজ রাত থাকো, আমি বাসায় গিয়ে আমার বাবাকে জানাচ্ছি, একটু অপেক্ষা করো, সকালে আসবো আমি। আজাদ তার বাড়িতে গিয়ে তার বাবাকে প্রথমে ঘটনাটি বলে, একদম কোনো সংকোচ ছাড়া। আজাদের বাবা আজাদকে বলে বাবা তুমি আগে যাও দেশের বাহিরে, পড়ালেখা শেষ করে তারপর না হয় শারমিনের বিষয়টা ভাবা যাবে। কিন্তু আজাদ বলে বাবা আমি শারমিনকে বিয়ে করে রেখে যেতে চাই। আজাদ তার বাবার পায়ে ধরে বলে বাবা তুমি আমার এই চাওয়াটার মূল্য দাও, আমি মাকেও বলিনি বিষয়টা, তোমাকে বলছি। বাবা আমার ইচ্ছেটা তুমি মূল্যায়ন করো। আজাদের বাবা বলে দেখো বাবা, ও যদি অন্য মেয়ে হতো কোনো সমস্যা হতো না, কিন্তু তোমার মায়ের ভাইয়ের মানে তোমার মামার ছেলের বউ ছিল, এটা আমাদের পারিবারিকভাবে অনেকটা অপমানিত হতে হবে। বাবা আমি আমার নানার গোষ্ঠী ত্যাগ দিব, তাছাড়া ওদের সাথে আমাদের তো এত ভালো সম্পর্কও নাই। আচ্ছা বাবা আজাদ আমি তোমার মায়ের সাথে কথা বলে দেখি। আজাদের বাবা যখন বউকে এটা জানায় তখন তিনি রেগে মেগে আগুন। আজাদকে চিৎকার করে করে বলে তুই আর দুনিয়াতে মেয়ে দেখোস নাই? আজাদ তার মায়ের পায়ে পড়ে যায় আর বলে তোমরা আমাকে শারমিনকে এনে দাও, আর আজকের মধ্যে এনে দাও, না হলে আমি আমার জীবন দিয়ে ফেলবো। ছেলের রাগের কাছে পরাস্ত হয়ে অবশেষে শারমিনের সাথে আক্ত হয়। কোনো রকম একটা শাড়ি আর একটা নাকফুল কিনে দিয়ে শারমিনকে বিয়েটা করে। বিয়েটা আজাদের ঘরেই পড়ানো হয়। শারমিনের মামাকে শারমিন খবর পাঠিয়ে জানিয়েছে বিয়ে পড়ানোর বিষয়। বিয়ের পরপরই আজাদ শারমিনকে তার বাবার হাতে তুলে দিয়ে বলে বাবা আজ থেকে ও তোমার মেয়ে, তোমার মেয়ের ভালো তুমিই বুঝবা। শারমিনের শাশুড়ি ওর সাথে কথা বলে না, তারপরও শারমিন ওনাকে জড়িয়ে ধরে। শারমিনের শাশুড়ি কিন্তু তেমন খারাপ মানুষ না, শুধু একটু রেগে আছে এই আর কি। শারমিনের মামা চলে যায় আর শারমিনের শাশুড়িও নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আজাদ শারমিনকে সান্ত্বনা দিয়ে বলে আল্লাহ ভরসা। আজাদ শারমিনকে নিয়ে রুমে যায়। রুমে গিয়েই তাকে জড়িয়ে ধরে বলে অনেক কষ্ট আর সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তোমাকে পেয়েছি, কখনো আমাকে কষ্ট দিও না শারমিন, তোমায় সত্যিই ভালোবাসি। লম্বা সময় শারমিনকে জড়িয়ে ধরে রাখে, কারণ আজাদ তার ভালোবাসাকে পেয়েছে, এটাই আজাদের বড় প্রাপ্তি। অতপর আজাদ বলে শারমিন আসো রান্নাঘরে, রান্না করবো একসাথে। আম্মা রাগ করছে তাই রান্নাঘরে যাবে না, না হলে সবাইকে উপোস থাকতে হবে। রান্নাঘরে গিয়ে দেখে শারমিনের শ্বশুর মুরগি ভিজাতে দিয়েছে ফ্রিজ থেকে বের করে। আলু আর বাকি মশলাপাতি বের করে শারমিনকে দিল। সবাই মিলে একসাথে তরকারি কাটাকুটি করলো। শারমিন নিজেই রান্না করলো আর শারমিনকে ওর শ্বশুর দেখিয়ে দিচ্ছে কোথায় কি আছে না আছে, মশলাপাতি হাঁড়ি পাতিল ঘরের সব জিনিসপত্র বুঝিয়ে এবং দেখিয়ে দিচ্ছেন। রান্না বান্না শেষে সবাই খেতে বসলো।
শারমিনের শ্বশুর গিয়ে ওনার ওয়াইফকে রাগ ভাঙিয়ে খেতে বসালো। উনি খেয়ে উঠে গেলেন, কোনো ধরনের কথাবার্তা কিছু বললেন না কারোর সাথে। শারমিনের শ্বশুর সহ সব গুছিয়ে বলল, আমি ঘুমাতে গেলাম, তোমরা ঘরের সব লাইট অফ করে রুমে চলে যেও। আজাদ চলে যাবে তাই এই বিষয়গুলো নিয়ে ফোনে অনেক সময় ধরে কথা বললো ওর বন্ধু বান্ধবদের সাথে, এবং কালকে কিছু শপিং করতে হবে এটারও একটা লিস্ট করে নিল। অতপর শারমিনের পাশে শুয়ে বলল, শারমিন, আমার পড়ালেখা শেষ করতে প্রায় 5 বছর লাগবে, আমি ছুটিতে আসব, তুমি আমার জন্য অপেক্ষা করবে তো? কষ্ট হলেও মানিয়ে নিও। শারমিন বলল, আপনার জন্য অবশ্যই অনন্তকাল অপেক্ষা করব। আজাদ বলল, হুটহাট বিয়ে হয়ে যাওয়াতে তোমাকে কিছু উপহার দিতে পারলাম না, কাল একজোড়া সোনার কানের দুল কিনে দিব তোমাকে। শারমিন তখন বলল, এখন লাগবে না, আপনি বিদেশ যাচ্ছেন, কত খরচ আছে তার কোনো হিসাব নেই, পরে কিনে দিয়েন। আজাদ বলল, তোমায় একটু জড়িয়ে ধরি। শারমিন কাছে আসলো আরো জড়িয়ে ধরার জন্য। অতপর আজাদ শারমিন পবিত্র ভালোবাসায় মগ্ন হলো। সকালে আগে আগে উঠে শারমিন রুটি বানালো, ওর শাশুড়ি চা বানালো, কিন্তু ওর সাথে কোনো কথা বলল না। আজাদ আর ওর বাবা একটু দেরি করে ওঠে, এই কারণে শারমিনের শাশুড়ি মোমেনা বেগম আগেই চা খেয়ে ফেলে। সে টেবিলে 2 কাপ চা বানায়, 1 কাপ চা টেবিলে রেখে বাকি 1 কাপ চা সে রুটি দিয়ে খেলো, কিন্তু মুখে কোনো কথা বলল না। শারমিন খুশি হয়ে সে চা খেয়ে নিল রুটি দিয়ে। শারমিনকে ঘরে পড়ার জন্য তার থেকে 1 জোড়া জুতা দেয়, কিন্তু কিছু বলে না, শারমিনের পায়ের কাছে এনে রেখে দিয়ে চলে যায়। আজাদ নাস্তা খেয়ে শারমিনা তার মাকে বলে একটু দরকারি কাজে বের হলো, কারণ কালকে তাকে চলে যেতে হবে রাতে ফ্লাইট। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো সবাই, কারণ পরের দিন ফ্লাইট আজাদের। খুব ভোরে উঠে গেল সবাই। আজাদের মা শুধু কাঁদছে, তার ছেলে চলে যাচ্ছে তাই। দীর্ঘদিন নিঃসন্তান থাকার পর আজাদ হয়, আজাদ তাদের একমাত্র সন্তান, তাই অনেক বেশি কাঁদছে। শারমিনও কাঁদছে, কারণ তার জীবনটা হয়তো অনিশ্চিত হয়ে যাবে যদি আগের ঘটনা আবার জীবনে ঘটে, এই কারণে। শারমিনের শাশুড়ি শারমিনকে কোনো কাজ করতে দিলেন না, তার এক আত্মীয়কে দিয়ে বলাইছে যেন রুমে থাকে আজাদের পাশে পাশে। অতপর মাগরিবের সময় আজাদ বের হয়ে যাবে। শারমিনকে ইচ্ছে মতো আদর করার পর বললেন, বাবা আমার খেয়াল রেখো শারমিন। শারমিনের হাতে 3000 টাকা দিয়ে বলে, খরচ করিও কিছু লাগলে। আর আজাদ তার মার হাতে শারমিনকে দিয়ে বললেন, মা তোমার মেয়ে, দেখে রেখো। আজাদ বের হয়ে যায়, ওর বাবা আর কয়েকজন বন্ধু এয়ারপোর্টে দিয়ে আসে। শারমিনের খুব খারাপ লাগে আজাদ চলে যাওয়াতে। নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে যেন সব ঠিক হয়ে যায়, সব যেন ঠিকঠাক থাকে, আল্লাহ যেন এবার শারমিনকে সুখ দান করে। সে রাতে আর ঘুম হলো না শারমিনের। ফজরের পর চোখটা লেগে আসে, ঘুম থেকে উঠে দেখে 12টা বেজে গেছে, কিন্তু শারমিনকে কেউ ডাকে নাই। শারমিন রুমের বাইরে গিয়ে দেখে ওর শাশুড়ি টিভি দেখছে। শারমিনকে দেখে চা বানিয়ে টেবিলে দিয়ে যায়। শারমিন বলে, মা আপনি করতে গেলেন কেন? আমি করতাম। উনি চুপচাপ টিভি দেখলেন, কিছু বললেন না। সব কাজ করা আছে। শারমিন নাস্তা খেয়ে বসে বলল, আমাকে ডাকলেন না কেন মা? উনি কিছু বললেন না। শারমিন আবারও বলল, মা আপনার ছেলে ফোন করছে, পৌঁছেছে? উনি মাথা নাড়িয়ে না বলল। মা আপনার মাথা আছড়ে দেই? উনি মাথার ঘোমটা নিচে ফেলে চুলের খোপা খুলে দিলেন। শারমিন পরম যত্নে মাথা চিরুনি করে দিল। সারাদিন খেয়ে বসে নামাজ কালাম পড়েই কাটলো শারমিনের। রাত 11টার দিকে ওর রুমের দরজা নক করে ওর শাশুড়ি ওকে মোবাইল ধরিয়ে দিল। আজাদ ফোন করেছে এবং ভালোভাবে পৌঁছেছে। আজাদ জিজ্ঞেস করলো, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? শারমিন বলল, না। সামান্য কিছু সময় কথা বলে আজাদ ফোন রেখে দিল, কারণ সে ক্লান্ত। শারমিন ড্রয়িং রুমের মধ্যে মোবাইল রেখে এসে নিজেও ঘুমিয়ে গেল। পরের দিন সকালে ওর শ্বশুর শারমিনকে একটা নতুন মোবাইল এবং নতুন সিম কিনে দিল, কারণ ওনার ছেলে বিদেশ থেকে ফোন করবেন তাই। বিদেশে গিয়ে আজাদ খুব বিজি পড়ালেখা নিয়ে, আর অন্য দেশ থেকে যাওয়াতে মানিয়ে নিতে কষ্ট হচ্ছিল। কেটে গেল 1.5 মাসের মতো। শারমিন কিছু খেতে পারে না, শুধু বমি করতো। ওর শাশুড়ি নিচে বাজারে গিয়ে প্রেগনেন্সি টেস্ট নিয়ে আসে এবং শারমিনকে দেয়। পরের দিন টেস্ট করে জানতে পারে শারমিন গর্ভবতী। উনাদের খুশি আর ধরে নিজের গলা থেকে চেইন খুলে শারমিনের গলায় পরিয়ে দেয় এবং বলে নিজের যত্ন নিতে। আজাদের মা নিজেই আজাদকে খবরটা জানায়, কারণ শারমিন লজ্জা পাচ্ছিল। আজাদের মা শারমিনকে তার বাপের বাড়িতে নিয়ে যেতেন না এবং তার বাপের বাড়ির কাউকে বলেনও নাই আজাদ বিয়ে করছে, কারণ তিনি চান না তার বাপের বাড়ির কেউ জানুক। তার বাপের বাড়ির কেউ আসলে শারমিনকে বলতেন রুমের দরজা বন্ধ করে রাখতে, আর তিনি যত তাড়াতাড়ি পারতেন বাপের বাড়ির লোকদের বিদায় করে দিতেন। আজাদ 1 দিন বা 2 দিন পর পর কল দিত, এমনি SMS দিয়ে রাখতো, খোঁজ খবর নিত। সে ছাত্র হওয়াতে কোনো টাকা পয়সা পাঠাতে পারতো না, উল্টো তার বাবা মা তাকে প্রতি মাসে কিছু টাকা পাঠাতো। তবে শারমিনের যা লাগে সব ওর শ্বশুর এনে দিত। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। শারমিন একটি পুত্র সন্তানের জন্ম দেয় নরমালে। তার শ্বশুর শাশুড়ি অনেক খুশি হয়। পুত্র হওয়ার সংবাদ শুনে শারমিনের পিতামাতাও আসেন এবং তাদের নাতিকে প্রাণ ভরে দোয়া করে যায়। আজাদদের ঘরের সবাই এখন সময় কাটে নাতিকে নিয়েই। শারমিন সুখেই সংসার করছে। শারমিনের ছেলের বয়স বর্তমানে 3.5 বছর। আজাদ এখনও একবারও দেশে আসে নাই, তবে দূর থেকে আজাদ তাদের ভালোবাসার কোনো কমতি রাখে নাই। শারমিনের শাশুড়ি এখন পর্যন্ত তার বাপের বাড়ির কাউকে শারমিনের বিষয়টি জানতে দেয়নি। আর শারমিনের অতীত স্বামীটা আবার বিয়ে করেছে, তেমনই সুখে নাই। সারাদিন তাদের ঘরে ঝগড়াঝাটি হয়। যাই হোক, শারমিন এখন ভালোই আছে, সুখে সংসার করছে।